স্যামসাং তাদের গ্যালাক্সি S25 সিরিজ লঞ্চ করে দিয়েছে। আমার কাছে S25 আলট্রা আছে, S25 আছে, আর S25 প্লাস যে ফোনটা, সেই ফোনটা আমি এতক্ষণ এক্সপিরিয়েন্স করে আসলাম। তো আপাতত প্রথম রাতেই বিড়াল মেরে রাখি, মানে প্রথম রাতেই বলে রাখি যে কেমন হলো ফোনগুলো, কিরকম লাগলো, স্যামসাং কি কি চিন্তা ভাবনা করেছে এবং আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। চলুন না দেরি করে লাভ কি, আমরা ভিডিওটা শুরু করি। S25 যার ট্যাগলাইন ছিল এবার গ্যালাক্সি AI। তো S25 সিরিজ কেমন হলো সেটা বলতে হলে মাত্র 6টা পয়েন্টে বলবো। বেশি লম্বা ভিডিও করে অনেক কথা বলে তো লাভ নেই। মূল কথা যে 6টা জায়গায় আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, যে 6টা জায়গা নিয়ে আলোচনা করা উচিত, সেগুলো ফার্স্টে বলা যাক। প্রথমেই ডিজাইনের কথায় চলে আসি, কারণ ডিজাইনে যে চেঞ্জ হয়েছে এটা সবাই দেখতে পাচ্ছে। আপনি না চাইলেও চোখে পড়বে যে S25 সিরিজের ডিজাইন চেঞ্জ হয়েছে। তবে S25 যেটা বেস ভেরিয়েন্ট বা S25 প্লাস, সেই ফোন দুটোর ডিজাইনের চেঞ্জটা অতটাও চোখে পড়ছে না। তার কারণ আগেও ফোনগুলো এইরকমই প্রায় দেখতে ছিল, সাইডে কোনো এজ ছিল না, একটু কার্ভ ছিল, ফ্রেমটা ফ্ল্যাট ছিল এবং এরকম মিনিমালিস্টিক একটা ডিজাইন ছিল। ক্যামেরা বাম্পও যেটা ছিল সেটার মধ্যে সামান্য চেঞ্জ এসেছে, কিন্তু সেই চেঞ্জটা বিশাল কিছু চোখে পড়ার মতো নয়। কিন্তু যে জিনিসটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে S25 আলট্রা। S25 আলট্রার ডিজাইন কিন্তু পুরোপুরি বদলে গেছে। S24 এর ক্ষেত্রে সাইডগুলো যেরকম একটু কার্ভ হয়েছিল, তার আগে S23 এর ক্ষেত্রে পুরো ব্যাপারটাই তো কার্ভের মতো ছিল। যাই হোক, S24 এর তবু সাইডগুলো যে কার্ভ ছিল, হাতে ধরতে একটা সুবিধা লাগছিল বা কার্ভটার মনে হচ্ছিল পিছলে পড়ে যাবে, তার বদলে কিন্তু এবার ফ্ল্যাট সাইড ফ্রেম করে দেওয়া হয়েছে। ফ্রেমটা ফ্ল্যাট এবং তার সাথে সাথে যে এজগুলো ছিল, একদম সাইডের কোণাগুলো, যেগুলো আলট্রা ফোনগুলোকে একটা স্পেশাল ডিজাইন দিত, স্পেশাল লুক দিত, সেই জিনিসটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। অনেকের এটা ভালো লাগবে যে সাইডগুলো একটু গোল করে দেওয়া হয়েছে, কার্ভ হয়ে গেছে, যার ফলে হাতে এজগুলো ফুটবে না। কিন্তু আমার মনে হয় ওই যে আগে একদম কার্ভ একটা শার্প ব্যাপার ছিল, সেই জিনিসটা ওটার আইডেন্টিফিকেশন ছিল, ওই স্যামসাং এর নোট সিরিজকে মনে পড়িয়ে দিত আসলে। এছাড়া এই যে কার্ভ করে হাতে গ্রিপ পেতে সুবিধা হবে, হাতের তালুতে ফুটবে না, এই কথাটা যে বলা হচ্ছে বা ভাবা হচ্ছে, সেখানে আমার মনে হয় যে এই ফ্রেমের সাইডগুলো, এজগুলো এতটাই শার্প করে দেওয়া হয়েছে, সেগুলো বরঞ্চ যদি আপনি কোনো ব্যাক কভার ছাড়া ফোনটা ইউজ করেন তাহলে হাতে একটু লাগতে পারে, মনে হতে পারে যে হ্যাঁ এতটা শার্প কেন। এনিওয়ে, স্যামসাং যেটা আসলে চেষ্টা করেছে সেটা একটা নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। মনে হয় যেন S24 এর পর S25 আলট্রা আপনি নিলেন, তো সেই আলট্রা ফোনটা একটা অন্য ফোন। S23 থেকে 24 এসে যেরকম আমাদের মনে হচ্ছিল প্রায় একই রকম ফোন ইউজ করছি, সেই ফিলিংটা যাতে না হয়, ইনহ্যান্ড ফিলিংটা পাল্টে দেওয়ার চেষ্টা হয়েছে। এমনকি এই ব্যাপারটাকে আরো এনহান্স করেছে। এবার যে ক্যামেরার লেন্সের সার্কেলগুলো আছে, সেই লেন্সের প্রতিটা সার্কেল, সেগুলো আরেকটু বোল্ড, আরেকটু ব্ল্যাক, আরেকটু অন্যরকম ডিজাইন করার জন্য। আলটিমেটলি ক্যামেরা লেন্সের ডিজাইনটা এক রয়েছে, কিন্তু একটু লুকসটা আলাদা করা হয়েছে। এছাড়া S25 আলট্রা এই ফোনটা তুলনামূলক হালকা হয়ে গেছে। আমরা যেরকম দেখছিলাম যে ফোন দিনকে দিন ভারী হয়ে যাচ্ছে, সেই জায়গাতে এটা একটা বিশাল বড় চেঞ্জ। আজকের দিনে দাঁড়িয়ে 217 গ্রামের একটা ফ্ল্যাগশিপ ফোন ভাবাই যায় না। এছাড়া আরেকটা অবিশ্বাস্য ব্যাপার, যেটা আপনি ফোনটা দেখলে মানতে চাইবেন না, মনে হবে এবছর ফোনটা যেন আগের বারের থেকে আরো বেশি মোটা হয়েছে, কিন্তু না, মোটা হয়ে যায়নি। এবার ফোনটা বরঞ্চ পাতলা হয়ে গেছে, 0.4 মিলিমিটার পাতলা হয়েছে। কিন্তু সেটা নজরে পড়ছে না, তার কারণ এজগুলো বা সাইডের যে ফ্রেমটা আছে, সেই ফ্রেমটা এবার কার্ভের বদলে ফ্ল্যাট হয়েছে। এই ফ্ল্যাট আর কার্ভ, এই দুটোর মধ্যে ডিফারেন্সের জন্য লুকস এবং ফিলটা কত পাল্টে যায় সেটা S24 আলট্রা আর S25 আলট্রাকে পাশাপাশি রাখলে কিন্তু বোঝা যাবে। S25 আলট্রাতে কিন্তু টাইটেনিয়াম আছে, আর S25 আর 25 প্লাস সেখানে কিন্তু গতবারের মতোই অ্যালুমিনিয়াম আছে। ডিজাইনের পর এবার আমরা ডিসপ্লেতে চলে আসবো। স্যামসাং এর S24 এর সব থেকে বড় ফিচার, মানে এত কিছু দেওয়ার পর, AI করার পর আমার যেটা মনে হয়েছিল যে ক্যামেরা নয়, অন্য কিছু নয়, সব থেকে বড় ফিচার ছিল তার ডিসপ্লে। ডিসপ্লেতে যে অ্যান্টি রিফ্লেকশন কোটিং ছিল, সেটা অন্য যে কোনো ফোনের থেকে স্যামসাং এর S24 আলট্রাকে আলাদা করে দিয়েছিল। সব ফ্ল্যাগশিপ আরো ব্রাইট ডিসপ্লে দিচ্ছিল, আরো বড় ডিসপ্লে দিচ্ছিল, 4K ডিসপ্লে দেওয়ার চেষ্টা করছে, তারা নতুন কিছু সবাই করার চেষ্টা করছে। কিন্তু স্যামসাং এর এই অ্যান্টি রিফ্লেকশন যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কেউ করতে পারেনি এখনো অব্দি। স্যামসাং এবারের ডিসপ্লেতে সেই জিনিসটাকে আরো এনহ্যান্স করেছে, আরো রিফাইন করেছে। সেক্ষেত্রে ডিসপ্লে এক্সপিরিয়েন্স যেটা, সেটা কিন্তু আরো বেড়েছে। স্যামসাং গ্যালাক্সি S25 আর S25 প্লাসে ডিসপ্লের প্রোটেকশন কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 আছে, সেটা খুব বিশাল কিছু বেঞ্চমার্ক সেট করে দিচ্ছে এরকম ব্যাপার না। কিন্তু S25 আলট্রার ব্যাপার সম্পূর্ণ আলাদা। S25 আলট্রাতে এবার পৃথিবীর সব থেকে ভালো প্রোটেকশন দেওয়া হয়েছে, গরিলা গ্লাস আর্মার 2। গতবার আর্মার দিয়ে স্যামসাং বুঝেছিল যে হ্যাঁ ভালো কিছু হয়েছে, কাজে লেগেছে, লোকের ফোন অতটা স্ক্র্যাচ আসছে না, ডিসপ্লে ভেঙে যাচ্ছে না, সেই ব্যাপারটা অনেক কমে গেছে। এবার আর্মার 2 দেওয়াতে স্যামসাং বলছে সেই ডিউরেবিলিটিটা আরো
29% বেড়ে যাবে। আমি জানি না এটা কতটা কি কাজে লাগবে, কারণ এটা আমি ফেলে ভেঙে দেখতে পারবো না, কিন্তু গতবার যে কনফিডেন্সটা পাচ্ছিলাম আমরা ডিসপ্লে ভেঙে যাওয়ার ব্যাপারে, ভয় পাচ্ছিলাম না, এবার কিন্তু স্ক্র্যাচ আসবে, ভেঙে যাবে, সেই ভয়টা আরো কমে গেছে। এরপর চলে আসি ক্যামেরার প্রসঙ্গে। ক্যামেরার প্রসঙ্গে খুব ছোট্ট করে বলবো, কারণ ক্যামেরা এমন একটা জিনিস যেটা নিয়ে ভালো করে টেস্ট হওয়া দরকার, প্রচুর ফটো নেওয়া দরকার, প্রচুর স্যাম্পল নেওয়া দরকার। আমি ফোনটা জাস্ট 12 ঘন্টাও হয়নি হাতে পেয়েছি, তো সেক্ষেত্রে ক্যামেরা টেস্টিং এর ব্যাপারে এক্ষুনি সবকিছু বলা যায় না, কিন্তু যে জিনিসটা নোটিস করার মতো, যেটা দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এবার এটা কাজে লাগতে পারে, সেটা হচ্ছে এবার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 50 মেগাপিক্সেল করে দেওয়া হয়েছে, 12 থেকে 50 মেগাপিক্সেল। আলট্রা ওয়াইড ক্যামেরা 50 মেগাপিক্সেল করলে আলট্রা ওয়াইড ছবি ভালো আসবে, ব্যাপারটা শুধু এরকম নয়, তার ফলে কিন্তু ম্যাক্রো ছবিও ভালো আসবে। ম্যাক্রো লেন্স, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দুটো কিন্তু একই ওই 50 মেগাপিক্সেল দিয়েই তোলা হবে, সেক্ষেত্রে ম্যাক্রোতে ডিটেলস বেটার আসবে, এটা আমরা আশা করতে পারি। এছাড়া স্যামসাং হার্ডওয়্যার লেভেলে ক্যামেরার কিন্তু সবকিছু একই রেখেছে, আগের মতো যা যা ক্যামেরা সেটআপ ছিল, যা যা সেন্সর ছিল, সেই ব্যাপারগুলোর কোনো ডিফারেন্স হয়নি, কিন্তু ডিফারেন্স যেটা হয়ে যাবে, যেটা হবে বলে একদম আমি নিশ্চিত, সেটা ইমেজ প্রসেসিং। একে তো এখন এআই এর যুগ চলছে, এআই এর জন্য ইমেজ প্রসেসিংটা একরকম হবে, তার সাথে সাথে এবার কোয়ালকমের যে প্রসেসর দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট, সেই প্রসেসর কতটা ভালো ইমেজ প্রসেসিং করে সেই ব্যাপারটা দেখার জন্য আমার খুবই আগ্রহ থাকবে। ক্যামেরার গল্পটা কিন্তু পুরো আমাদের ফুল রিভিউতে আসবে, এখন ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও, তো সেই ভিডিওটা দেখার জন্য আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই প্রসঙ্গে এবার সরাসরি প্রসেসরের কথায় আমরা ঢুকে পড়ি। 8 জেন এলিট প্রসেসরটা আজ অব্দি যে কটা ফোনে এসেছে প্রত্যেকটাতে গরম হয়েছে, মানে এটা কিছু করার নেই, এত ফাস্ট প্রসেসর, অ্যাপেলের বায়োনিক চিপকে পিছনে ফেলে দিয়েছে, তার তো কিছু দাম দিতে হবে আমাদের, সেই দাম দেওয়াটা হচ্ছে প্রসেসর গরম হয়ে যায়, কিন্তু স্যামসাং সেই ব্যাপারটাকে ছেড়ে দেবে, ফোন গরম হবে, এটা তো হতে পারে না। স্যামসাং নিজের মতো করে চেষ্টা করেছে, তাদের ভেপার কুলিং চেম্বারের যে সাইজ সেটা আরো বড় করে দিয়েছে, এবার রেজাল্ট দেখা, ফোন গরম হয় কিনা, কতটা ভালো পারফরমেন্স দেয়, পারফরমেন্সের দিকে খুব একটা কম্প্রোমাইজ করার কিছু থাকবে না। 8 জেন এলিট খুবই ভালো প্রসেসর, কিন্তু এই গরম হওয়ার ব্যাপারটা সেটা আমাদের ফুল রিভিউতে আমরা টেস্ট করে বলবো আদৌ গরম হচ্ছে কিনা। 8 জেন এলিট ইমেজ প্রসেসিং করবে, 8 জেন এলিট ভালো পারফরমেন্স দেবে, গেম আমরা যেটুকু যা খেলেছি তাতে খুবই স্মুথ এসেছে, এটা স্বাভাবিক ছিল, এই নিয়ে আপাতত খুব একটা কিছু বলার নেই, কিন্তু যেটা বলার যে 8 জেন এলিট এআই নিয়ে কি করছে, কোয়ালকম নিজে এআই নিয়ে কাজ করছে, গুগল এআই নিয়ে আলাদা কাজ করছে, তাদের জেমিনাই দিচ্ছে, এদিকে স্যামসাং নিজে আবার এআই নিয়ে কাজ করছে, তো এই তিনটে কোম্পানি কোথাও মিলে এই ফোনটাতে এআই নিয়ে আসার চেষ্টা করেছে, তো এই ট্রিপল অ্যাকশনের রেজাল্ট কি হবে সেটা এই ফোনে আমরা দেখতে পাচ্ছি, এবং তার কারণেই আমার মনে হয় এবারও ট্যাগলাইন, গতবারের মতো এবারও ট্যাগলাইন এআই, গ্যালাক্সি এআই। তো এবার আমরা এআই এর পয়েন্টে চলে আসি। এই ফোনটাতে এআই এর ক্ষেত্রে যে জিনিসটা আমার সব থেকে নূতনত্ব মনে হয়েছে, যে জিনিসটা মনে হয়েছে যে হ্যাঁ এটা আমাদের ভবিষ্যতে অনেক কিছু সিকিউর করবে, সেটা হচ্ছে এআই ইন ডিভাইস প্রসেস করবে। এতদিন যা হতো যে ক্লাউডে সবকিছু চলে যেত, এআই এর নিজস্ব যে সার্ভার আছে সেখানে আমাদের তথ্য নিয়ে সেগুলোকে প্রসেস করে আবার আমাদের ফোনে পাঠানো হতো, একে তাতে সময় বেশি লাগতো, দ্বিতীয়ত তাতে সিকিউরিটি কমে যেত, কারণ আমাদের তথ্য তো অন্যের কাছে চলে যাচ্ছে, সেখানে কি হবে কে জানে। এবার ইন ডিভাইস সবকিছু করা যাবে, এবং তার ফলে আর একটা যে বেনিফিট হতে পারে, যেটা এখনো আমি শিওর না, কেউ জানে না এটা হবে কিনা, কিন্তু এটা সম্ভাবনা আছে যে এই 2025 সাল শেষ হলে স্যামসাং এর যে এআই ফিচারগুলো আছে সেগুলো ইউজ করার জন্য, অন্তত কিছু ফিচার ইউজ করার জন্য স্যামসাং টাকা নেবে, সাবস্ক্রিপশন নেবে, কিন্তু যখন ইন ডিভাইস এআই প্রসেসিং হবে সেই প্রসেসিং এর জন্য, সেই ফিচারগুলোর জন্য স্যামসাং আশা করা যায় টাকা নেবে না, যেগুলো ক্লাউডে গিয়ে হবে সেগুলোর জন্য টাকা নেবে। তো সেক্ষেত্রে ইন ডিভাইস এআই এসে যাওয়াটা আমার মনে হয় একটা বড় স্টেপ আপ বা বড় স্টেপ ডাউন যেটাই বলতে পারেন, আমাদের জন্য তো সুবিধাজনক এটা হতে চলেছে। এবার স্যামসাং যে এই ফোনটার মধ্যে এআই এত ফোকাস করলো, এত কিছু দেওয়ার চেষ্টা করলো, তার জন্য তো র্যাম লাগবে, এবার তার জন্য কিন্তু র্যাম বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতিটা ফোনে। স্যামসাং গ্যালাক্সি S25-এও বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12 জিবি থেকে। তো এআই কি কি কাজ করে দিচ্ছে আমাদের সেটিংসে, এবার আমরা গ্যালাক্সি এআই বলে আলাদাই একটা ট্যাব পেয়ে যাচ্ছি, সেখানে কল অ্যাসিস্ট ফিচার আছে, অর্থাৎ কল করার সময় আমরা যখন কারোর সাথে কথা বলবো সেটা রিয়েল টাইম ট্রান্সলেশন করে দেবে। রাইটিং অ্যাসিস্ট্যান্ট টুল রয়েছে, সেটা টেক্সট ট্রান্সলেট করে দেবে, সাজেশন দেবে যে আমরা কি মেসেজ করতে পারি, তার রিপ্লাই কি দিতে পারি, এমনকি টেক্সট কম্পোজ করার জন্য, অর্গানাইজ করার জন্য এবং তাকে সামারাইজ করার জন্য সেই এআইটা হেল্প করবে। এছাড়া এআই ইন্টারপ্রিটার রয়েছে, যেটা লাইভ ট্রান্সলেশন করে দেবে আমরা যখন কথা বলবো সেগুলো, সেটা অনেক বেশি ভাষায় এখন করা যাচ্ছে, যদিও এখনো আমি দেখেছি যে বাংলা এখানে অপশন নেই, আশা করব ভবিষ্যতে আসবে, সেই আশাটা আমরা অনেকদিন ধরেই করছি। এবং এই লেখালেখির ব্যাপারেই বলি, নোট অ্যাসিস্ট স্যামসাং এর যে নিজস্ব ফিচার রয়েছে সেইখানেও কিন্তু স্যামসাং এআই ইমপ্লিমেন্ট করে দিয়েছে, সেখানে স্পেলিং চেক হবে, আমি সেন্টেন্সকে কিভাবে আরো ভালো করে রিস্ট্রাকচার করতে পারি সেটা এআই বলে দেবে। এবং নোট যেহেতু আমরা সবসময় লিখিত আকারে নিই না, আজকাল তো আমরা ভয়েসের আকারেও নোট নিই, সেক্ষেত্রে ভয়েসের ক্ষেত্রেও স্যামসাং বলে দেবে সেই ভয়েসটার সামারাইজেশন কি হবে, এমনকি সেই ভয়েসটা স্যামসাং এখানে ট্রান্সক্রাইবও করে দেবে। এবং এটা পসিবল হচ্ছে তার কারণ এখানে যে এআই ইউজ করা হয়েছে এগুলো আমরা তো গুগলের এআই মূলত ইউজ করছি, সেই এআই গুলো স্যামসাং
নিজে নিয়ে সেই এআই গুলো নিয়ে স্যামসাং গুগলের সাথে আলাদাভাবে কিছু নিশ্চয়ই টাই আপ করেছে, তাদের ফোনে সেই এআই এর ফিচারগুলো প্রতিটা অ্যাপ্লিকেশন প্রতিটা জায়গায় ঢুকিয়ে দিতে পেরেছে, যেটা কিন্তু অন্য কোম্পানি পাচ্ছে না। এআই সবারই এক, গুগলের থেকেই সবাই নিচ্ছে, নিজস্ব হয়তো কিছু যোগ করছে সামান্য, কিন্তু মূল ব্যাপারটা তফাৎটা এটা হচ্ছে যে জায়গাটাতে স্যামসাংকে কেউ ধরতে পারছে না সেটা হচ্ছে ওই এআইটা যখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে তখন স্যামসাং এক্সট্রা কিছু সুবিধা পাচ্ছে, বেনিফিট নিচ্ছে গুগলের থেকে, যে তাদের প্রতিটা অ্যাপ্লিকেশন যেমন নোট নেওয়ার অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তাদের এআই কে ইমপ্লিমেন্ট করছে। এছাড়া এআই এর ক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ আমরা যা ভয়েস দিলাম, যা কিছু টেক্সটে কল করলাম সেগুলো সবকিছু লিখে দেবে, সেগুলো সামারাইজ করে দেবে, যেরকম হয় আর কি। এই জিনিসগুলো প্রতিটা বিভাগে রয়েছে, এমনকি ব্রাউজিং এর ক্ষেত্রেও রয়েছে। আমরা কোনো ওয়েব পেজ পড়ছি হয়তো, সেটা এআই অ্যাসিস্ট্যান্ট নিজে পড়ে শুনিয়ে দেবে আমাদের, সেটাও নিজে পড়ে সামারাইজ করে আমাদেরকে শুনিয়ে দেবে। এরকম সব প্রতিটা ছোট ছোট ডিটেলসে এআই থাকবে। ফটোর ক্ষেত্রে অলরেডি এআই ছিল, অবজেক্ট ইরেজারের মতো এআই ছিল, যে এআই গুলো আরো ইমপ্রুভ করেছে। আমাদের নিজেদের ছবি নিয়ে যে পোর্ট্রেট আছে, সেই পোর্ট্রেটকে আমরা বিভিন্ন রকম ভাবে কাস্টমাইজ করতে পারতাম, ড্রয়িং করতে পারতাম, বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের মতো সেগুলো চেহারা দিতে পারতাম, সেটা এখানেও দেওয়া যাবে। আরো ভালোভাবে আরো দ্রুত সেটা প্রসেস হচ্ছে এবং সেখানে আরো বেশি আমাদের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাচ্ছে। আমরা টেক্সট দিয়ে লিখে দিতে পারছি যে এই ছবিটাতে আর কিছু নতুন অ্যাড করা হোক, এবং সেটা এআই অ্যাড করে দিচ্ছে। কিন্তু এত এআই এর ফিচারের মধ্যে যে এআই ফিচারটা আমার মনে হচ্ছে সব থেকে নতুন এবং কাজের, সেটা হচ্ছে এআই এর মাধ্যমে কোনো অডিওর মধ্যে থেকে নয়েজ রিমুভ করে দেওয়া। আমরা যখন ভিডিও শুট করি রাস্তাঘাটে বিভিন্ন রকম আওয়াজ আসে, সেই আওয়াজগুলো মাইক দিয়ে কিছুটা রিমুভ করা হয়, এডিটিং টেবিলে কিছুটা রিমুভ করা হয়, কিন্তু এখানে এআই কে আমি সেট করে দিতে পারবো, লেভেল বলে দিতে পারবো, কোন আওয়াজটা আমার চাই না বলে দিতে পারবো, সেই পার্টিকুলার আওয়াজটা এআই রেকর্ডিং থেকে রিমুভ করে দেবে। এমনকি অডিওর ক্ষেত্রে এআই আরো কিছু ভালো কাজ করেছে, যেরকম আমরা এতদিন সার্কেল টু সার্চ করতাম, সার্কেল টু সার্চ করলে কোনো একটা পার্টিকুলার জিনিসের সম্পর্কে সবকিছু ডিটেলস আমরা ছবিতে দেখতে পেতাম। কিন্তু এখন কোনো একটা ভিডিও চলছে মনে করুন, সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোন মিউজিক চলছে, সেই মিউজিকটাও আমরা এআই এর মাধ্যমে সার্চ করে নিতে পারবো ওই সার্কেল টু সার্চ দিয়ে। মানে জিনিসটা একই আছে, কিন্তু সেই জিনিসটার আরো গভীরে ঢুকে গেছে এআই। তো এআই নিয়ে আমরা যদি এখন বলতে বসি, তাহলে মোটামুটি ভিডিওটা শুধু এআই নিয়েই করা যেতে পারে। এবং আমার মনে হয় এবছর টিপস অ্যান্ড ট্রিক্স, এআই অ্যাসিস্ট কিভাবে কাজ করবে, সেই সব ভিডিও প্রচুর আসবে মার্কেটে। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আপনারা যদি বলেন আমরাও সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব, এবং এগুলো আমাদের একটা নতুন খেলনা হয়েছে যেখানে এআই নিয়ে আমরা বিভিন্নভাবে খেলতে পারবো। তো এই জিনিসটা এবার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে নতুন একটা ফিলিং দেবে, এটা বুঝতে পারছি আমি। আপনারাও যখন এইসব এআই গুলো নিজেদের ফোনে ইউজ করবেন, এমনিতে খুব একটা ইউজ করার দরকার হয়তো পড়বে না, কিন্তু যখন ইউজ করবেন দেখবেন সেগুলো কিছু জিনিস কাজে লাগছে, কিছু জিনিস মজা দিচ্ছে, এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে দিচ্ছে। এবার নেক্সট পয়েন্ট, অর্থাৎ স্যামসাং এর সফটওয়্যার। এআই এর কথা আসলেই স্যামসাং এর সফটওয়্যারের কথা আসবে। ওয়ান ইউআই 7 এ স্যামসাং সবকিছুকে আরো রিফাইন্ড, আরো মডিফাই করার চেষ্টা করবে, এটা আমরা জানতাম, কিন্তু সেটা যে এই লেভেলে করবে সেটা আমরা ভাবতে পারিনি। এমনি যে আইকন আছে, সেগুলোর উইজেটস যেগুলো আছে, সেগুলোকে ইচ্ছামতো কাস্টমাইজ করা যাচ্ছে। এমনকি নোটিফিকেশন যে ড্রপ ডাউন মেনুটা থাকে, সেই মেনুটাকে ইচ্ছে মতো কাস্টমাইজ করা যাচ্ছে। আমরা উপরে যে ওয়াইফাই বা ব্লুটুথ থাকে সবসময়, সেগুলোকে নামিয়ে নিচে নিয়ে চলে আসতে পারি, সেই বারগুলোকে চেঞ্জ করতে পারি। স্যামসাং বলছে এবার 7 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দেবে, মানে শুধু অ্যান্ড্রয়েডের আপডেট না, তার সাথে সাথে সিকিউরিটি আপডেট। মানে এই ফোনেই আমরা অ্যান্ড্রয়েড 22 অব্দি ইউজ করতে পারবো। ব্যাপারটা মানে ভাবতেই কেমন লাগে না? অত বছরকে আমরা আদৌ ফোন ইউজ করব? কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। এছাড়া ওয়ান ইউআই 7 প্রচুর ফিচার যোগ হয়েছে, ঠিক যেরকম বললাম একটু আগে। এআই এর প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও যেরকম আসবে, তেমনি স্যামসাং এর ইউআই এরও প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও আসবে, হয়তো আমাদের চ্যানেলেই আসবে। তার জন্যই আমাদের চ্যানেলটা বারবার সাবস্ক্রাইব করে রাখতে বলি। তো পয়েন্টস তো অনেক হলো, লাস্টে যে জিনিসটা একেবারেই উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে এস পেন। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, তাতে এস পেন আছে, এই আছে অব্দি আছে। আসলে S24 আলট্রাতে বা এতদিন অব্দি আমরা যে এস পেন ইউজ করেছি, সেটা একটা রিমোট কন্ট্রোল হিসাবে ইউজ করেছি, ফোনের রিমোট কন্ট্রোল। এটা দিয়েই জেস্টারের মাধ্যমে ফোনে বিভিন্ন রকম কাজ করা যেত। যেমন আমরা ছবি তুলতে পারতাম, যেরকম আমরা ক্যামেরা সুইচ করতে পারতাম, যেরকম আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন স্ক্রল করতে পারতাম, শর্টস দেখতে দেখতে শর্টসকে স্ক্রল করে দেখতে পারতাম। বহু সুবিধা ছিল এই এস পেনে। কিন্তু এস পেন মূলত দেওয়া হয়েছিল নোটস নেওয়ার জন্য। তো এস পেন দিয়ে এখনো নোটস নেওয়া যাবে, ছবি আঁকা যাবে, কাজ করা যাবে, কিন্তু এস পেনে এবার ব্লুটুথের সাপোর্ট নেই, যার ফলে এস পেনকে আর রিমোট কন্ট্রোল হিসাবে ইউজ করা যাবে না। আপনি এস পেন দিয়ে ফেসবুক স্ক্রল করে করে দেখবেন, এই সুবিধাটা আর থাকবে না। আপনি এস পেন দিয়ে দূর থেকে ছবি তুলে নেবেন, সেই সুবিধাটা আর থাকবে না। আপনি ফোন দূরে রেখে এস পেন দিয়ে ছবি তুলে নেবেন, সেই সুবিধাটাও আর থাকবে না। স্যামসাং এটা কেন করলো আমরা কেউ জানি না, কিন্তু স্যামসাং এর আলট্রা সিরিজের ফোনগুলোতে এস পেন লাভার যারা ছিলেন, যারা শুধু এস পেনের জন্যই ফোন কিনতেন, তারা এই ব্যাপারটাতে ভীষণই হতাশ হবেন, যেমন আমি। তো এস পেন ছাড়া আর যেসব ছোটখাটো ব্যাপার, সেগুলো মোটামুটি
মোটামুটি একই রকম আছে বা সামান্য কিছু আপগ্রেড করা হয়েছে। যেমন 5000 mAh ব্যাটারি, এবারও 5000ই রয়েছে। অবশ্যই 5000 mAh ব্যাটারি যথেষ্ট মনে হয়, তবে এখন সব ফোনের ব্যাটারি ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। স্যামসাং এই জায়গায় অন্তত 5500 mAh ব্যাটারি যদি দিত, জিনিসটা আরও বেশি ভালো লাগতো। তবে ব্যাটারির ক্যাপাসিটি না বাড়ালেও এবার কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। তার কারণ তিনটে: এক, ডিসপ্লে মূলত উন্নত হয়েছে; দ্বিতীয়ত, এআই আমাদের ফোন ব্যবহার করার প্যাটার্ন আরও ভালোভাবে বুঝে নিচ্ছে এবং সেই অনুযায়ী সবকিছু কাজ সে আগে থেকেই সাজিয়ে রাখছে, রেডি করে রাখছে। আমার ইমেল চেক করে, আমার নোটিফিকেশন দেখে সে বুঝে নিচ্ছে যে আমার ফ্লাইট কটায় আছে বা আমার বন্ধুর বার্থডে কবে। তো সেই অনুযায়ী সে ক্যালেন্ডারে সবকিছু নিজে নিজেই সেট করে রাখছে, আমাকে আর করতে হচ্ছে না। তো এই যে আমাকে কাজটা করতে হচ্ছে না, তার ফলে ব্যাটারি বেঁচে যাচ্ছে। আর এই কারণে আমার মনে হচ্ছে এআই এবার ঠিক অ্যাসিস্ট্যান্ট নেই, এআই একটা এজেন্ট হয়ে গেছে। স্যামসাং যেটা বলছে এআই এজেন্ট, মানে ঠিক যেরকম একটা এজেন্সি আমার হয়ে কাজ করে দিতে পারে, আমার অনেক কাজ করে দিতে পারে তাকে যদি আমি দায়িত্ব দিই, সেই এআই এবার অনেক কাজ করে দিচ্ছে সেই এজেন্সির মতো আমার হয়ে, যা যা কাজ করা সম্ভব একটা ফোনের মধ্যে দিয়ে। আমি ওলা উবের বুক করব এয়ারপোর্টে পৌঁছানোর জন্য, এবং পৌঁছানোর জন্য আমার যাতে লেট না হয়ে যায় তার জন্য আমাকে নোটিফিকেশন পাঠানো, ওলা উবের নিজে থেকে বুক করে নেওয়া, এই দিন আসতে চলেছে, বেশ কিছুটা এসেও গেছে। এবার দু একটা নতুন জিনিসের কথা না উল্লেখ করলেই নয়, যেমন এস লগে এবার শুট করা যাবে, যার ফলে আমরা একদম ফ্ল্যাট কালারের ছবি তুলবো, ভিডিও তুলবো, সেগুলোকে ইচ্ছা মতো নিজে কাস্টমাইজ করে নিতে পারবো। এই জিনিসটা কিন্তু যারা প্রফেশনাল তাদের খুব কাজে লাগবে। এছাড়া 10 বিট HDR রেকর্ডিং এর সুবিধা থাকছে ক্যামেরার মধ্যে। ডিসপ্লের ক্ষেত্রে হপ 3 ডিসপ্লে টেকনোলজি ইউজ করা হয়েছে। অ্যান্টি রিফ্লেকশন কোটিং তো আছেই, এবার হপ 3 ডিসপ্লে সেটা কতটা কি কাজে দেবে সেগুলো আমরা আরো পরীক্ষা করে দেখব। এর বাইরে যে তৃতীয় পয়েন্ট সেটা হচ্ছে প্রসেসর। 3 ন্যানোমিটারের প্রসেসর, অবভিয়াসলি তার জন্য ব্যাটারি অনেকটা বেঁচে যাবে। আর এই প্রসেসরটা এইবার সব বিতর্ক মোটামুটি মিটিয়ে দিয়েছে। কোনো এক্সিনোস প্রসেসর নেই, সবার জন্য এবার কোয়ালকমের প্রসেসর। আপনারা ইউজ করুন, দেখুন কেমন মনে হয়, আমাদের ফিডব্যাক দেবেন, জানাবেন। আর সারা বছর তো পড়ে রইল স্যামসাং এর S25 সিরিজ নিয়ে ভিডিও বানানোর জন্য, কম্প্যারিজন করার জন্য, তো সেসব ভিডিও দেখা যাবে, আসবে। আপাতত আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।